বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৫তম গল্প, চণ্ডীপুরের অশরীরী খেয়া। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬৫তম গল্প, চণ্ডীপুরের অশরীরী খেয়া। হরিদার দোকানে আমাদের গল্পের আসর এমন এক অদ্ভুত নেশা যা ত্যাগ করা এক কথায় অসম্ভব। বন্ধ তো দূরের কথা, যেদিন আমরা সবাই উপস্থিত হই সেদিন যদি বিষ্ণুদা আসতে একটু দেরি করে তাতেই আমরা সবাই অস্থির হয়ে উঠি। সেদিন সন্ধ্যায় ঠিক এমনটাই হয়েছিল। ২ দফা চা শেষ করার পরেও যখন গুরুর দেখা পেলাম না, তখন তিনজনে আলোচনা করছিলাম কি করা যায়। শেষে আমি বললাম, এই চল না সবাই মিলে একবার বিষ্ণুদার বাড়িতেই ঘুরে আসি। আমার কথার উত্তরে বুবাই কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় তপ্ত বৈশাখে সুখের কাল বৈশাখীর মতো হঠাৎ বিষ্ণুদা এসে হাজির। এতক্ষণ অপেক্ষা করার ফলে আমরা এতটাই উদ্গ্রীব হয়েছিলাম যে খুঁচিয়ে গল্প শোনার প্রচেষ্টা বাদ দিয়ে সরাসরি তিনজনেই চেপে ধরলাম। আমাদের জোড়াজুড়িতে একরকম বাধ্য হয়েই বিষ্ণুদা হরিদার কাছে একটা চা চেয়ে নিয়ে তৃপ্তি সহকারে চুমুক দিয়ে বলতে শুরু করল, সেবার একটা বিশেষ দরকারে আমায় হঠাৎ করেই চণ্ডীপুর গ্রামে যেতে হয়। ওই গ্রামে যে এর আগে আমি গিয়েছি তা নয়, এমনকি যে সময় আমি রওনা হলাম সেই সময়টাও কোথাও যাওয়ার পক্ষে উপযুক্ত নয়। প্রায় ঘন্টা ২-১-এর রেল যাত্রা, অথচ যখন রওনা হয়েছি তখন প্রায় রাত ৮টা বাজে। অতএব বুঝতেই পারছিস পরিস্থিতি ঠিক স্বাভাবিক ছিল না। আমি সাধারণত এমন দূরে কোথাও অচেনা জায়গায় গেলে একটু সকাল সকাল বেরিয়ে পড়তেই পছন্দ করি, তবে এক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। তাই একরকম বাধ্য হয়েই ওই অসময়ে আমি রওনা হয়েছিলাম। যাই হোক, সেই দীর্ঘ রেল যাত্রা শেষ করে যখন আমি ট্রেন থেকে নির্দিষ্ট রেল স্টেশনে নামলাম, তখন ঘড়ির কাঁটা রাত 10টা পার হয়ে গেছে। শহুরে এলাকায় রাত 10টাও অনেক সময় সন্ধ্যা রাত মনে হয়, কিন্তু ওই প্ল্যাটফর্ম দেখে সে সময় আমার মনে হয়েছিল গভীর রাত। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন নির্জন রেল স্টেশন বিরল নয়, তবু এমন পরিবেশে যে কোনো মানুষেরই গা শিরশির করে উঠবে। একেবারে শ্মশানের মতো নীরবতা চারদিকে, একঘেয়ে মৃদু ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। গোটা স্টেশনে কোথাও কোনো আলো নেই, শুধুমাত্র টিকিট কাউন্টারের ওখান থেকে টিমটিম করে মৃদু আলো দেখা যাচ্ছে। নতুন এলেও ঠিকানা খুব ভালোভাবেই আমি জানতাম, ফলে আলাদা করে কাউকে জিজ্ঞাসা করতে হবে এমন নয়। টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা পথ নেমে এগিয়ে গেছে গ্রামের দিকে।
সেদিকেই এগোলাম। কাউন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ভিতরে এক ভদ্রলোক বসে আছেন ঠিকই, তবে তিনি সজাগ নেই। ঘুম ভদ্রলোকের দু চোখ একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অকারণে বিরক্ত করার কোনো মানে হয় না। সেই গলিপথ পেরিয়ে এসে পৌঁছালাম মূল রাস্তায়। তবে সেই রাস্তাও যে খুব একটা ভালো এমনটা বলা যায় না। গ্রাম্য পথ, খুব বেশি চওড়া নয়। হয়তো বহু আগে ইট বিছানো হয়েছিল, তবে এখন সেই ইট বিক্ষিপ্তভাবে মাটিতে বসে গিয়ে রাস্তাকে উঁচু নিচু করে তুলেছে। কিছুটা এগিয়েই অন্ধকারে একটা হোঁচট খেলাম। সাবধান হওয়া প্রয়োজন। সঙ্গের ঝোলা থেকে আমার টর্চখানা বের করে হাতে নিলাম। খুব বেশি দূর পর্যন্ত সেই আলোয় দেখা যাচ্ছে না ঠিকই, তবে চলার পথটুকু বেশ আলোকিত হলো। পথের পাশে ছাড়া ছাড়া কিছু গাছ দাঁড়িয়ে, তার ওপাশে হয়তো ফাঁকা চাষের জমি। অন্ধকারের মাঝে জমির উপরে মৃদু কুয়াশার চাদর ভেসে রয়েছে, ফলে আলো ফেলেও বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। অতিলৌকিক নয়, তবে স্বাভাবিক জীবনের একটা ভয় আমার মনে ততক্ষণে জন্ম নিয়েছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পর এখনো পর্যন্ত কোনো জনপ্রাণীর চিহ্ন আমার চোখে পড়েনি। অবশ্য এমন গ্রাম্য এলাকায় এই রাতে এমন নির্জনতা খুবই স্বাভাবিক। আসলে মানুষের মনে নিঃসঙ্গতাও এক প্রকার ভয় তৈরি করে। সেই মুহূর্তে বোধহয় আমার তাই হয়েছিল। তবু সেই ভাবনাকে প্রশ্রয় না দিয়ে আমি নিজের মতো চলতে লাগলাম। এখনো পর্যন্ত কোনো বাড়ি ঘর আমার চোখে পড়েনি। মানুষের বসবাস না থাকলে সেখানে পথকুকুরদেরও খুব একটা দেখা যায় না। ফলে এই মুহূর্তে এখানে ওরাও নেই। নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে হতে লাগলো। নিশ্চয়ই দিনের আলোয় এই জায়গাগুলো অত্যন্ত সবুজে ভরা। তবুও আমার মনে হলো আমি যেন কোনো এক মরুভূমির মাঝে হারিয়ে যাওয়া নিঃসঙ্গ অভিযাত্রী। অনেকটাই হাঁটা পথ। রেল স্টেশনে যদি কোনো দোকানপাট খোলা থাকতো, তবে হয়তো সামান্য কিছু খেয়ে নিতাম। তাড়াহুড়ো করে বেরিয়েছি, ফলে কিছু খাবার সঙ্গে আনা হয়নি। শরীর তখন অনেকটাই ক্লান্ত লাগছে। অসম্ভব, তবু মনে হতে লাগলো যদি এখন কোনো চায়ের দোকান পেতাম, তবে নির্দ্বিধায় এক ভাঁড় গরম চা গলায় ঢালতাম। আরও অনেকটা যখন চলে এসেছি, তখন রাস্তার পাশে দু একটা দোকানপাট চোখে পড়ল বটে, তবে স্বাভাবিকভাবেই সেগুলো বন্ধ। আপৎকালীন পরিস্থিতি যদি না হতো, তবে আমি কোনো মতেই এমন সময়ে এখানে আসতাম না। মাথায় অবশ্য আরও একটা চিন্তা প্রথম থেকেই লেগেছিল। চণ্ডীপুরে পৌঁছাতে গেলে আমায় একটা নদী পার করতে হবে। এই রাতে সেই নদী যে আমি কিভাবে পার হব কে জানে। নিশ্চয়ই এই রাতে কোনো নৌকা ঘাটে থাকবে না। একটা বিষয় ভেবেই
এমন অনিশ্চয়তা জেনেও বেরিয়েছিলাম। যদি কোনো কারণে আজ রাতে নদী পার না হতে পারি, অন্তত আগামীকাল সকালে সবচেয়ে আগে নদী পার করে ওখানে পৌঁছাতে পারব। এমন হরেক রকম ভাবনা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। ওই যে আগেই বললাম, নিঃসঙ্গতা মানুষের মনে অদ্ভুত এক ভয়ের জন্ম দেয়। আমার মনেও ঠিক তেমনটাই হয়েছিল। অন্ধকারে একা একা হাঁটতে হাঁটতে বারবার মনে হচ্ছিল কেউ আমার পিছনে পিছনে আসছে, কিন্তু পিছনে ফিরে টর্চের আলো ফেলে কোনো মানুষের বা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব চোখে পড়েনি। এর পিছনে কোনো অতিলৌকিক কারণ নেই। প্রথমত নিঃসঙ্গতার ভয়, এবং সেই কারণেই একজন সঙ্গী খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা বারবার আমার মনে এমন ভ্রম তৈরি করছিল। আরও কিছুটা যাওয়ার পরে বুঝতে পারলাম, এবার যে পথ ধরে আমি চলেছি তা সেই নদীর পাড় বরাবর সোজা এগিয়ে গেছে। পথনির্দেশ অনুযায়ী আর খুব বেশিক্ষণ লাগবে না ঘাটে পৌঁছাতে। ঠিক এমন সময় হঠাৎ একটা বিষয় চোখে পড়তে আমার হৃদস্পন্দন বৃদ্ধি পেল। আমার থেকে খুব বেশি হলে 20-25 হাত দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমিও থমকে দাঁড়িয়ে পড়লাম। একজন স্ত্রীলোক। এই গভীর রাতে কোনো স্ত্রীলোক ওভাবে দাঁড়িয়ে থাকার কথা নয়। বুকের ভিতরে হৃৎপিণ্ডের অনবরত শব্দ সেই নিস্তব্ধ রাত্রে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। স্থির হয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা কাপড়, মাথার উপরে এমন ভাবে ঘোমটা দেওয়া যে মুখ দেখা যায় না। আশেপাশে আর কোনো মানুষজন তো দূরের কথা, একটা বাড়ি ঘর পর্যন্ত নেই। অথচ এভাবে প্রায় মধ্যরাতে এমন সাদা কাপড় পরা মহিলা ওভাবে দাঁড়িয়ে আছে কেন? মনের মাঝে ভয় পাথরের মতো চেপে বসলেও সাহস সঞ্চয় করে সরাসরি সেদিকে টর্চের আলো ফেললাম। আর সঙ্গে সঙ্গে নিজের নির্বুদ্ধিতায় নিজেকে লজ্জিত মনে হলো। সারা জীবনে ভৌতিক অভিজ্ঞতা আমার নেহাত কম নয়। অন্তত আমার পরিচিত মহলে আর কোনো ব্যক্তিকে আমি চিনি না যার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। অথচ সেই আমি এতক্ষণ ভৌতিক আতঙ্কে অদ্ভুত একটা ঘোরের মাঝে চলে গিয়েছিলাম সামান্য একটা কলা গাছকে দেখে। শুকনো কলার পাতা ঠিক এমন ভাবে ভাঁজ হয়ে পড়ে আছে যে দূর থেকে মনে হয় ঠিক একজন সাদা কাপড় পরা মহিলা। লজ্জিত মনে ঠোঁটের কোণায় একটু হাসি ফুটে উঠল। একটা ভয় জাঁকিয়ে বসার পরে যখন মানুষ দেখে সেই ভয়ের কারণ সম্পূর্ণ অহেতুক, তখন অদ্ভুত একটা সাহস মনে তৈরি হয়। আমারও তাই হলো।
কিছুটা প্রশান্তি মনে নিয়ে এগিয়ে চললাম। কিছু পথ চলার পরে দূর থেকে পথের ধারে একটা মন্দির চোখে পড়ল। মন্দির পার করে যখন এগিয়ে যাচ্ছি, সে সময় আমি সেদিকে একবারের জন্যেও তাকালাম না। আর কোথাও অকারণে দাঁড়ানোর আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না। যেদিন ফিরব সেদিন দিনের আলোয় মন্দিরখানা ভালো করে দেখব। এরপর আরও মিনিট 5-7 এই পথে চলার পরেও যখন কোনো ঘাটে আমি পৌঁছালাম না, তখন আমার মনে একটু দুশ্চিন্তা হতে লাগলো। এই রাতে নদী পার হতে পারবো না এমনটা ভেবে এলেও একটা সামান্য আশা ছিল, কারণ শুনেছিলাম কোনো দিন ঘাটের মাঝিরা কিছুটা রাত পর্যন্ত থাকে। ভাগ্য ভালো থাকলে তেমন সংযোগ ঘটতেই পারে। অথচ আমি এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতেই পারিনি। দুশ্চিন্তায় একটা সিগারেট ধরালাম। এরপর হাঁটতে হাঁটতে আরও প্রায় মিনিট 5 কেটে যাওয়ার পর চোখে পড়ল একটা অশ্বত্থ গাছ। নদীর ধারে সেই গাছের গোড়া বরাবর দেখে মনে হলো ওটাই খেয়া পার হওয়ার ঘাট। গাছের একটু ওপাশে বাঁশ দিয়ে তৈরি একটা টিনের চালা, তার নিচে বাঁশের তৈরি বেঞ্চির মতো বসবার জায়গা। জলের দিকটা নিকষ অন্ধকারে ছেয়ে রয়েছে। টর্চের আলো ফেলে দেখলাম ঘাটে কোনো নৌকা নেই। তবে এখানে এই ছাউনিটা থাকায় মনে শান্তি পেয়েছি। অন্তত ওই বেঞ্চির মতো বসবার জায়গার উপরে শুয়ে আজ রাতটা কাটিয়ে দেওয়া যাবে। হাল একরকম আমি ছেড়েই দিয়েছি। এই গভীর রাতে নিশ্চিতভাবে কোনো মাঝি নদীতে থাকবে না। স্টেশন থেকে আসার সময় প্রথমে হাঁটতে হাঁটতে প্রচণ্ড খিদে অনুভব করেছিলাম। এখন সেই খিদেও আর নেই। শুধু মনে হচ্ছে একটু শুয়ে পড়লে আমি সবচেয়ে বেশি শান্তি পাব। অতএব আর দেরি না করে সঙ্গের ঝোলাখানা মাথায় দিয়ে শরীরখানা সেখানেই এলিয়ে দিলাম। সেই একই রকমের ঝিঁঝির ডাক এক টানা চলেছে। সামনে দিয়ে বয়ে চলা নদীর জলের কুলুকুলু শব্দ কানে ভেসে আসছে। আর কোনো শব্দ কোথাও হচ্ছে না। দক্ষিণ দিকে কিছুটা দূরে একটু ঝোপঝাড়, সেটাকে জড়িয়ে আছে এক ঝাঁক জোনাকি। অন্ধকারের মাঝে অদ্ভুত আলো ছড়িয়ে জ্বলছে নিভছে। ঠিক সেই সময় দূরে কোথাও একটা পেঁচা অলৌকিকভাবে ডেকে উঠল। এতক্ষণ ধরে নির্জনতা আমার মনে অনেকটা সয়ে এসেছিল। পেঁচার ওই অদ্ভুত ব্যঙ্গাত্মক ডাকে আমার একাকিত্ব আবার অনুভব করলাম। শরীর যতই ক্লান্ত থাক, এখানে এমন অবস্থায় ঘুম হবে না তা খুব ভালো করেই জানি। শুধু অপেক্ষা আকাশে সূর্য উঠলে কখন কোন মাঝি এসে পার করে দেওয়ার ডাক দেবে। আমাদের গোটা জীবনটাই আমার জীবনের এই একটি রাতের মতো। সারা জীবন ধরে
সেই মাঝির অপেক্ষা, যে আমাকে পার করবে, নিয়ে যাবে জীবনের একমাত্র গন্তব্যে। এসব ভাবনা যখন মনের মাঝে সামান্য ঘোর লাগিয়েছে, ঠিক সেই সময় জলের দিক থেকে একটা শব্দ আমার কানে এলো। না, সেই বয়ে চলা স্রোতের শব্দ নয়, বরং সেই স্রোতকে বারবার একই ছন্দে বিচ্ছিন্ন করার শব্দ। মনের মাঝে হঠাৎ একটা আশার আলো জ্বলে উঠল। সোজা হয়ে উঠে জলের দিকে তাকালাম। অন্ধকারে ভালো করে দেখা যায় না, তবুও আমি বুঝতে পারলাম কোনো এক মাঝি তার নৌকা নিয়ে ওই ঘাটে পৌঁছেছে। সোৎসাহে হাঁক দিয়ে বললাম, আমি আছি, যাব পারে। মাঝির কোনো সাড়া পাওয়ার অপেক্ষা করলাম না। যে ঝোলাখানা মাথায় দিয়ে শুয়েছিলাম সেটা তুলে নিয়ে যতটা সম্ভব দ্রুত গিয়ে পৌঁছালাম জলের কাছে। খুব বেশি চওড়া নয়, তবে নৌকায় ওঠার জন্য জল পর্যন্ত একখানা কাঠের পাটাতন রয়েছে। সেখানার কিনারায় গিয়ে দেখলাম একটা নৌকা এসে ঘাটে ভিড়েছে। খুব বেশি বড় নৌকা নয়, বড়জোর ৬-৭ জন বসা যাবে তাতে। আমি বললাম, চণ্ডীপুর ঘাটে যাবেন তো? বসেন। আমি আর অপেক্ষা না করে নৌকায় উঠে পড়লাম। ওই মুহূর্তে আমার অন্য কোনো বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার মতো মানসিকতা ছিল না। তবু মাঝির ওই একটি মাত্র বলা শব্দ আমার কান থেকে হৃদয়ে প্রবেশ করে অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। তখন পর্যন্ত মাঝিকে আমি ভালো করে দেখিনি, শুধুমাত্র কণ্ঠস্বরটাই আমার মনে কেমন একটা ভয়ের অনুভব তৈরি করেছে। নৌকায় পা দেওয়ার মুহূর্তে অন্য উৎসাহ মনকে গ্রাস করেছিল। তখন একটাই ভাবনা ছিল, আমায় ওপারে পৌঁছাতে হবে। এই দুশ্চিন্তা যখন দূর হওয়ার নিশ্চয়তা পেলাম, সঙ্গে সঙ্গে অন্যান্য পারিপার্শ্বিক বিষয়গুলো আমার মনে নতুন ভাবনা তৈরি করতে লাগল। মাঝির কণ্ঠস্বর অস্বাভাবিক নয়, তবুও ওই তীক্ষ্ণ কণ্ঠের মাঝে কেমন অদ্ভুত থমথমে একটা ভাব রয়েছে। কি যেন একটা অস্বাভাবিক কিছু ওই কণ্ঠস্বরে মিশে আছে। স্বাভাবিকের মাঝে সেই অস্বাভাবিকতা এই নিশুতি রাতে মনে ভয়ের সঞ্চার করে। নৌকায় উঠে বসার পরে আমার নজর পড়ল মাঝির দিকে। অন্ধকারে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে মাঝিকে, অত্যন্ত শীর্ণকায়। দেখে মনে হয় হাড়ের উপরে শুধুমাত্র পাতলা চামড়ার আবরণ। মাথায় কয়েক গাছা উস্কো খুস্কো চুল। চুলগুলো কপাল থেকে কিছুটা সামনের দিকে ঝুলে রয়েছে। অন্ধকারে সেই সামান্য চুল চোখের সামনে এক আড়াল তৈরি করেছে।
লোকটির চোখের মণি আমি দেখতে পেলাম না। ওই কয়েক গাছা চুলের পিছনে মনে হলো চোখের কোটরের মাঝে অন্ধকার দলা পাকিয়ে আছে। রাতের অন্ধকারে গায়ের রং আন্দাজ করা মুশকিল, তবে যতটুকু মনে হয়েছিল তাতে লোকটির গায়ের রং সামান্য চাপা। নৌকায় মাঝি আর একমাত্র যাত্রী আমি। পার হতে কত নেবে জানি না, তবে এই অসময়ে পার হওয়ার জন্য 2 পয়সা যদি বেশি নেয় তাতেও আমার আপত্তি নেই। আগেই বলেছিলাম নৌকাটা খুব বেশি বড় নয়। এবার একটা অন্য বিষয় আমি লক্ষ্য করলাম। নৌকা জলে চললেও সাধারণত পাটাতনের উপরের অংশ শুকনো থাকে। একেবারে খটখটে শুকনো না হলেও এতটা ভেজা থাকার কথা নয়। পাটাতনের কাঠের উপরে মনে হলো পাতলা শ্যাওলার আস্তরণ। সম্পূর্ণ নৌকাটা অস্বাভাবিক রকম জবজবে ভিজে। অনেক দিন ধরে নৌকা জলে ডুবিয়ে রাখলে যেমন শ্যাওলা জমে তার গায়ে, ঠিক তেমন। নৌকাটা যেন এইমাত্র জল থেকে তুলে নিয়ে এসেছে। শ্যাওলা আর ভেজা কাঠের তীব্র গন্ধ আমার নাকে আসছিল। মাঝি নিঃশব্দে ধীরে ধীরে দাঁড় টানছে, অদ্ভুত রকম চুপচাপ এবং সন্দেহজনক মনে হলো লোকটিকে। এমনটাও মনে হলো ওই মাঝি যদি আমার উপরে আক্রমণ করে, সঙ্গে যদিও বিশেষ কিছু নেই, তবু প্রাণটুকুই যে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই পরিস্থিতি আমার মনে ক্রমাগত ভয় জমাতে লাগল। শুধু এই মাঝি, নৌকা, এমন নিস্তব্ধতা এসব নয়। কোথায় যেন আমি একটা কোনো ভুল করেছি। কিন্তু কি ভুল, মনের মাঝে তন্ন তন্ন করে খুঁজেও কিছুতেই বুঝতে পারছি না। এসবের মাঝে এতক্ষণ এতটাই মগ্ন হয়েছিলাম যে আশেপাশে আমার কোনো লক্ষ্য ছিল না। পরিস্থিতির অস্বস্তি কাটাতেই প্রথমে আকাশের দিকে তাকালাম। মনে যদিও অস্বস্তি লেগেই রইল, তবু যখন এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি এবং আমার গন্তব্যের দিকেই এগিয়ে চলেছি, তাই আর দুর্ভাবনা করে কি হবে। আকাশে সামান্য মেঘ রয়েছে, এক ফালি চাঁদ আকাশে রয়েছে ঠিকই, তবে তার আলো এতই ক্ষীণ যেন পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। কানে ভেসে আসছে জলের স্রোতের শব্দ, মাঝির দাঁড় টানার শব্দ, তবে নদীর পাড়ে যে ঝিঁঝির ডাক কানে আসছিল তা এখন আর টের পাচ্ছি না। মনে হচ্ছে পৃথিবীটা যেন মরে গেছে। আমি ছাড়া আর কোনো জীবিত কিছুর অস্তিত্ব এখানে নেই। এমন নির্জন রাত কখনো কখনো লেখক বা প্রেমিকের কাছে
কল্পনাময় হয়ে ওঠে। আবার কখনো কখনো একই পরিস্থিতির সামান্য পরিবর্তন ভয়ানক করে তোলে মুহূর্তকে। তবু আকাশের দিকে তাকিয়ে মন কিছুটা শান্ত হয়েছিল। ওই সামান্য শান্তিটুকু মনে নিয়ে আশেপাশে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার বুকের মাঝে যেন বজ্রপাত হলো। ঠিক একই মুহূর্তে আকাশেও এক ঝিলিক আলো জ্বলে উঠল। মুহূর্তের জন্য সেই আলোতে আরো স্পষ্টভাবে দেখলাম নৌকায় চড়ে আমি পৌঁছেছি নদীর মাঝামাঝি এমন এক জায়গায় যেখান থেকে কোনো দিকেই কূল দেখা যাচ্ছে না। অদ্ভুতভাবে নদীর জল এখন শান্ত হয়ে গেছে, কঠিন আয়নার মতো স্থির সে জল। একটু দূরে আশেপাশে ভেসে আছে পাতলা কুয়াশার চাদর, আর সেখানেই আমি দেখতে পেলাম অনেকগুলো নৌকা স্থির হয়ে ভেসে আছে। একটু কাছে যে নৌকাগুলো, সেখানেও কোনো মাঝি অথবা যাত্রী আমার চোখে পড়ল না। এই দৃশ্যে আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। প্রথমটায় মনে হলো আমি ভুল দেখছি, গভীর রাত হয়েছে, এ কোনো দুঃস্বপ্ন নয় তো। ভালোভাবে তাকিয়ে দেখলাম, এ আমার দুঃস্বপ্ন নয়, অতিলৌকিক, অসম্ভব। তবু পৃথিবীর আর সব কিছুর অস্তিত্বের মতো সেই মুহূর্তে ওই সমস্ত দৃশ্য চরম সত্য। ভয় তখন আমার মনে জাঁকিয়ে বসেছে। এমন পরিস্থিতি যে এখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। লক্ষ্য করলাম সেই স্থির নৌকাগুলো ধীরে ধীরে এবার আমার নৌকার দিকে এগিয়ে আসছে। মাঝিহীন, যাত্রীহীন, ওগুলো যেন নৌকার লাশ। তীব্র ভয়ে তখন আমার সারা শরীর যেন পাথরের মতো জমে গেছে। আমি তাকালাম আমার নৌকায় থাকা মাঝির দিকে। প্রথমবার যখন লোকটিকে দেখেছিলাম তখন অস্বাভাবিক মনে হয়েছিল ঠিকই, তবে এখন তার চেহারা ভয়ঙ্কর এবং অতিলৌকিক হয়ে উঠেছে। সেই একই লোক, তবে আগে মনে হয়েছিল তার রুগ্ন চেহারায় কঙ্কালের উপরে পাতলা চামড়ার আস্তরণ রয়েছে। এখন মনে হচ্ছে সেই চামড়াও আর অবশিষ্ট নেই। শরীরের ভিতরের যা কিছু তা সাদা হাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর সেই বসে যাওয়া অন্ধকারাচ্ছন্ন চোখের কোটর দুটোর মাঝে নিকষ অন্ধকারের বদলে
এখন রয়েছে দুখানা পল্লবহীন চোখ। সে চোখে কোনো মণি নেই। সাদাটে পর্দায় ঢাকা চোখ দুখানা থমথমে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি যেন আমার শরীর থেকে আত্মাকে শুষে নেবে। একটু আগেই তার হাতে যে দাঁড়খানা ছিল, এখন তা নেই। লক্ষ্য করলাম কঙ্কালসার আঙুলগুলোর মাথায় লম্বা লম্বা অতিমানবীয় নখ তৈরি হয়েছে। আমি জানি না তাকে মাঝি বলবো নাকি অতিলৌকিক মূর্তি। সেই মূর্তি এবার অদ্ভুত ক্ষণক্ষণে গলায় অট্টহাসি হেসে উঠল। তবে সে হাসির শব্দ যেন আমার সামনে বসে থাকা ওই অতিলৌকিক মূর্তির কণ্ঠ থেকে আসছে না, বরং তা ভেসে আসছে অনেক দূর থেকে। অন্ধকারে এই জলের মাঝে সেই হাসির প্রতিধ্বনি জীবনের অস্তিত্বকে আতঙ্কিত করে তোলে। ততক্ষণে আশেপাশের নৌকাগুলো আমার সেই নৌকার চারপাশে এসে ভিড় করেছে। ওই অট্টহাসি যেন শুধু অট্টহাসি নয়, ওই শব্দ যেন অতিলৌকিক অশুভ সব কিছুর প্রতি এক আহ্বান। এরপর ঘটল এক বিভীষিকাময় ঘটনা। দেখলাম আমার সেই নৌকার পাশ দিয়ে জল থেকে একে একে উঠে আসছে রক্ত মাংসহীন একদল কঙ্কাল। তাদের উলঙ্গ হাসি যেন আমায় কটাক্ষ করছে। মণিহীন ওই দৃষ্টি যেন তাচ্ছিল্য করছে আমার সারা জীবনের অতিলৌকিক অভিজ্ঞতাকে। এরপর ওই কঙ্কালের দল আর সেই মাঝির বিভৎস অতিমানবিক মূর্তি হামাগুড়ি দিয়ে আমার দিকে এগোতে লাগল। আমার কর্তব্য জ্ঞান লোপ পেয়েছিল। হঠাৎ করেই মনে হলো বাঁচার একটা চেষ্টা আমায় করতেই হবে। আমার ঝোলাটা কাঁধেই ঝোলানো ছিল। বসেছিলাম নৌকার একদম মাথায়। একটু পিছিয়ে গেলেই জলে পড়ব। তাই করলাম। একটু পিছিয়ে ঝাঁপ দিলাম জলে। মনে হলো বরফের মতো ঠান্ডা সে জল। শরীর যেন অবশ হয়ে আসে। সেই জলে প্রাণপণে সাঁতার কাটতে লাগলাম। মনে হলো সেই জলের মাঝেও কঙ্কালের দল আমার চারপাশে কিলবিল করছে। ওরা আমায় যেতে দিতে চায় না আমি এখান থেকে বেঁচে ফিরে যাই। ওরা চায় আমাকেও ওদের সঙ্গী করতে। কোন দিকে চলেছি আমি কিছুই জানি না। শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, তবু শুধুমাত্র মনের জোরে আমি সাঁতার কেটে চললাম। এক সময় মনে হলো সামান্য ঠাঁই। তখনও আমার মনে হচ্ছে আমার চারপাশে কঙ্কালের দল কিলবিল করছে। আমার সঙ্গে সঙ্গেই ওরা চলেছে। নিদ্রাহীন খাদ্যহীন সেই রাতে এরপর আর লড়াই করার সামর্থ্য আমার রইল না। সমস্ত চেতনা আমার অসাড় হয়ে এলো।
আমার চেতনা যখন ফিরে আসে তখন দিনের আলো ফুটেছে। সারা শরীরে তীব্র ব্যথা। গ্রামের লোকজন আমাকে যেখান থেকে উদ্ধার করে সেটা একটা মন্দিরের পাদদেশ। মন্দিরটি নদীর পাড়ে এমন জায়গায় নির্মিত যে জোয়ার আসলে সেই মন্দিরের ভিত ডুবে যায়। ভিতের পাশে সেখানেই কাদামাটির উপরে আমি অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। তারপর তারাই আমায় সুস্থ হতে সাহায্য করে। আমি পৌঁছেছিলাম চণ্ডীপুরের দিকেই। এরপর সেই গ্রামের লোকজনের মুখে যা জানতে পারি তা বিস্ময়কর। সে রাতে ওপার থেকে আসার সময় যে মন্দিরের দিকে আমি ভালো করে তাকাইনি সেখান থেকেই ছিল বর্তমান পার হওয়ার ঘাট। আমি ভুল করে সেটা পেরিয়ে যে ঘাটে এসে পৌঁছেছিলাম সেই ঘাটের এখন আর কোনো অস্তিত্ব নেই। সেখানে একটা ঘাট ছিল প্রায় বছর 10 আগে। তখন এই ঘাট তৈরি হয়নি। সে সময় ওই ঘাটে একজন মাত্র মাঝি যাত্রী পারাপার করত। এক রাতে যখন সে সেখানে তার কাজ করছে তখন কিভাবে যেন তার অপমৃত্যু হয়। প্রথমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কয়েকদিন পরে, কয়েক গ্রাম পরে নদীর জলে তার পচা শরীর ভেসে ওঠে। এরপর ওই ঘাটে অন্য একজন কাজ শুরু করেছিল। অদ্ভুতভাবে তারও একই পরিণতি হয়। এরপর আরও একজন। পরপর এভাবে 3 জনের মৃত্যু ঘটার পরে মানুষের মনে ভয় জন্ম নেয়। আর কেউ ওই ঘাটে কোনোদিন মাঝি হয়ে খেয়া পারাপার করেনি। এখন ওটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। গ্রামের মানুষজন চণ্ডীপুরের দিকের নদীর পাড়ে এই ভবতারিণী মন্দির ওই ঘটনার পরেই নির্মাণ করেছিল। আমি যে কিভাবে বেঁচে ফিরেছি তা ভেবেই সবাই বিস্মিত হয়েছিল। যে অভিজ্ঞতা আমার হয়েছিল সে রাতে, তাতে আমার প্রাণ রক্ষা নিয়ে আমিও যে কম বিস্মিত নই। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 65তম গল্প চণ্ডীপুরের অশরীরী খেয়া। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।